বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর সকল নেতৃবৃন্দ এবং ময়মনসিংহের যারা নেতৃবৃন্দ এখানে এবং এর সঙ্গে যারা যুক্ত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই আয়োজনটা যারা করছে সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ আজকে মনে হয় একটা জল্লাদের হাতে পড়েছে। তা যেগুলো আমরা শুনলাম, ময়মনসিংহ 3 আসন, এই একটা উপজেলা নিয়েই একটা আসন। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমরা উন্নয়ন করেছি, প্রতিটি মানুষের জীবন মান উন্নত করার পদক্ষেপ নিয়েছি। মানুষ যখন খুব শান্তিতে ছিল, ভালো ছিল, একটি মানুষের ক্ষমতার লোভের আগুনে আজকে সমস্ত দেশ জ্বলে পড়ে ছারখার। যে দেশটাকে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমস্ত জীবনটাকে উৎসর্গ করে দিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেলেন। একটা স্বাধীন দেশ, স্বাধীন জাতি আমরা, আমাদের একটা আত্মপরিচয় সুযোগ ছিল। সেই দেশটাকে আজকে চরমভাবে ধ্বংস করা, এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক। একটা লোক ক্ষমতায় আসার জন্য একের পর এক মানুষ খুন করলো, রক্তের উপর পা দিয়ে, লাশের উপর পা দিয়ে ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে প্রথমেই আগে নিজের ভাগ্য গোছানো, কোথায় ম্যান পাওয়ারের ব্যবসা, কোথায় ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, কোথায় কি ব্যবসা, ওইগুলি আগে দেখে। মানে ক্ষমতাটা দখল করে আগে নিজের আখের গোছানো। আর সেই সাথে যত জঙ্গি, সন্ত্রাসী, এমন এমন জঙ্গি সংগঠন আন্তর্জাতিকভাবেও যারা নিষিদ্ধ, সেই সব জঙ্গিদের নিয়েই তার ক্ষমতা দখল এবং তাদেরকে যে কারাগার থেকে মুক্ত করে আজকে সারা বাংলাদেশে একটা জঙ্গির রাজত্ব কায়েম করেছে। এখানে আমাদের অনেক নেতাকর্মী এই মানুষের গৌরীপুরে আপনারা বলেছেন আপনাদের ব্যর্থতা। না, আপনাদের কোনো ব্যর্থতা নাই, এটা আমি বলি, কারণ এই চক্রান্তটা সম্পর্কে আমি জানি, কিন্তু অনেকে বিশ্বাস করতে পারতো না। এটাই হচ্ছে বড় কথা। একটা কথা বলবো, যে আমার বাবাকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি থাকলে এই বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যে উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা হিসেবে গড়ে উঠত। দেশ হিসেবে এবং বাঙালি জাতিকে একটা মর্যাদাশীল জাতি হিসেবে তিনি গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন। শুভ ফলটা মানুষ পেতেও শুরু করেছিল। এই যে এখন অনেকে আবার কি বাকশাল বাকশাল বলে, বাকশালটা কি ছিল? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এদেশের কৃষক, এদেশের শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে এদেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। তাদের সাথে নাম জড়িয়েই কিন্তু এই সংগঠন জাতীয় ঐক্য গড়ে তুলে করা হয়েছিল, যেখানে প্রত্যেক নির্বাচনে যেন কোন রকম অর্থ এবং অস্ত্র ব্যবহার না হয়। গ্রামে সাধারণ মানুষ যেন তার এক পছন্দ মতো মানুষটাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে চেয়েছিলেন। ঔপনিবেশিক শক্তির হাতে গড়ে তোলা এই প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে একটা স্বাধীন সার্বভৌম দেশের মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য সে অবকাঠামো তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। এখানে অপরাধটা কি ছিল? বাংলাদেশ তো তার শুভ ফল পেতে শুরু করেছিল। জানুয়ারি মাসে তিনি ঘোষণা দিলেন, এই আগস্ট মাসের মধ্যেই তো বাংলাদেশের অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়ে উঠলো বাংলাদেশ। তখনই তো এই আঘাতটা আসলো। এটা আপনারা একটু লক্ষ্য করবেন। যখনই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়ায়, যখনই বাংলাদেশ মর্যাদাশীল হয়, তখনই কিন্তু আঘাতটা আসে। ঠিক আপনারা দেখেন 2024 সাল সেটাই হলো। বাংলাদেশ 2024 সাল পর্যন্ত আমাদের প্রবৃদ্ধি, 2024 সালে প্রবৃদ্ধি যেখানে আমাদের 6.7 ভাগ, মাথাপিছু আয় $2,793। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমি 20 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ রেখে এসেছি, যে কোনো আপৎকালীন সময় যেন কষ্ট না হয়। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ভাতা সবই আমরা ব্যবস্থা করেছি। বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় পড়াশোনা, উচ্চ শিক্ষার জন্য আলাদা বৃত্তি, উপবৃত্তি দেওয়া। প্রায় 3,70,00,000 ছাত্রছাত্রী শুধু বৃত্তি পেত। তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিলাম। কর্মসংস্থান ব্যাংক বিনা জামানতে ঋণ নিতে পারে। বর্গা চাষীদের জন্য পর্যন্ত কৃষি ব্যাংক থেকে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিলাম। কৃষকদের ভর্তুকি দেওয়া, 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট করে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো, ডিজিটাল সিস্টেম আমরা করে ফেললাম। 8,000টা ডিজিটাল সেন্টার থেকে প্রায় 200-র উপরে সেবা জনগণকে দেওয়া হতো।
প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নত হয়েছে, শিক্ষার বহুমুখী শিক্ষার ব্যবস্থা, কারিগরি শিক্ষার ব্যবস্থা, প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা, এমনকি কওমি মাদ্রাসা থেকে শুরু করে সব শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। এবং প্রত্যেকটা গ্রামে প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ সবকিছু উন্নতি আমরা করেছি। কিন্তু সেগুলি সমস্ত ধ্বংস করলো একটা মানুষের ক্ষমতার লোভ। আচ্ছা, ক্ষমতায় বসতে ঠিক আছে, তা যেখানে আমরা রেখে এসেছিলাম সেখান থেকে শুরু করতো, এসে লুটে খাওয়া শুরু করলো। আর আওয়ামী লীগ ধ্বংস করবে, আওয়ামী লীগকে শেষ করবে। কাদের শত্রু আওয়ামী লীগ? প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে নাই। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে। আমরা বহু দল দেখলাম, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে গড়ে তোলা দল, এই যে ইনুস ক্ষমতায় দখল করে আজকে তার কি এনসিপি পার্টি একেবারে 5 স্টার হোটেলে কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টির মাধ্যমে দল করা, রাতারাতি 4-5 মাসের মধ্যেই বিরাট গাড়ি বাড়ির মালিক হয়ে যাওয়া, কোত্থেকে আসলো? সে কে? আমার প্রশ্ন, কোথা থেকে আসছে সে ক্ষমতায়? ইউনূস কি জনগণের ভোটে ক্ষমতায় এসছে? না, সে জনগণ তো তাকে বসা নাই। সে তো নিজেই বলেছে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে যে এই আন্দোলন কেউ জানতো না, এই আন্দোলনে কোনো নেতা ছিল না, ছাত্র জনতা আন্দোলন না, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পরিচালিত আন্দোলন। মাস্টার মাইন্ড দ্বারা সেই হিজবুত তাহরির এক ছেলে তাকে পরিচয় করিয়ে দিল মঞ্চে তুলে বিল ক্লিন্টনের সামনে, আবার নিজেই পরিচয় করে দিয়ে সে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে, সেজন্য নিজে আবার হাতে তালি দেয় খুশিতে তারা ক্ষমতা দখল করতে পেরেছে। কি গৌরবের কথা যে ডাকাতি করে ক্ষমতা নিয়ে সেখানে বসে আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীর উপর চরম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। আমি বারবার বলছি যে আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে নাই। কাজেই একটা ক্ষমতা দখলকারী ডাকাতের মতো যে ক্ষমতা দখল করেছে, সে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ বললো আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? ছাত্রলীগ নিষিদ্ধ বললো নিষিদ্ধ হয়ে যাবে? আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর যত আদেশ নির্দেশ সবই অবৈধ। আচ্ছা, কিরকম ভাবে নির্যাতন করছে? আজকে একটা শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। যে কোনো বাড়িতে যে হামলা, এই গৌরীপুরের মতো একটা ছোট জায়গা, শত শত নেতা কর্মীর বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, ব্যবসা বাণিজ্য ধ্বংস, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে ছাড়ছে না, তাদের লুটপাট, তাদের মেয়েদের বেজ্জতি করা। এমনকি আমাদের সুফিবাদী যারা শান্তিতে বিশ্বাস করে, মাজার শরীফ, সে হযরত শাহপরার মাজার থেকে শুরু করে প্রত্যেকটা মাজার শরীফে পর্যন্ত তারা হামলা করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখলেন দিনাজপুরে একেবারে হুজুরা নয় দেখবে আল্লাহ আকবার করে মসজিদে আগুন দিয়ে দিল। তাই তাদের কাছে ইসলাম ধর্ম তো নিরাপদ না, জঙ্গিদের কাছে কোনো কিছু নিরাপদ না, এটা মাথায় রাখতে হবে। যারা সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাস করে, তারা শান্তিতে বিশ্বাস করে, তারা কখনো ওই জামাতে ইসলামের মতো খুন খারাপি করবে না। ওই জঙ্গি সন্ত্রাসী গুলি, সেই কি লস্করি তৈয়বা, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি বা এই সমস্ত, এদের কাছে কখনো ইসলাম নিরাপদ না, বরং এরা ইসলাম ধর্মের বদনাম করে সারা বিশ্বব্যাপী। এবং আমি গৌরীপুর সবাইকে বলবো, শুধু গৌরীপুর বলে না, এটা আমি সবাইকে সকলের জন্যই বলছি, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনাদের বাড়ি ঘর লুটপাট করেছে, যারা আপনাদের গায়ে হাত তুলেছে, যারা আপনাদের উপরে নির্যাতন করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, আইনজীবীদের উপরে আক্রমণ, সাংস্কৃতিক কর্মীদের উপর আক্রমণ, সাংবাদিকদের উপর আক্রমণ এবং হত্যা করেছে, তাদের নাম ঠিকানা সব রেডি করে রাখবেন। দেশে কোনো আইনের শাসন বলে কিছু নেই, বিচার বিভাগ আজকে সম্পূর্ণ দলীয়করণ। ওই যে সাংবাদিক বিভু রঞ্জনকে মেরে ফেলে দিল, তার ইউনূসের প্রেস সেক্রেটারি তাকে ধমকালো, তারপরে তার লাশ পাওয়া গেল। আমাদের আওয়ামী লীগের কৃষক লীগের কেশব চন্দ্রের যেভাবে কুপিয়েছে, আইনজীবীদের, আমাদের মামলা চলছে, আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, যেটা এখানে পান্ডা চেয়েছিলেন দেয়নি তাকে, কারণ একতরফা তারা সাজা দেবে। ওই সাজা মানে কে? সাজা দেবার অধিকার তাদের নাই। ওই অবৈধ সরকার, অবৈধ কোর্ট আর অবৈধ সাজা, এটা আমাদের মানার কিছু নেই, কারণ এর জবাব যেভাবে তারা দিচ্ছে ওইভাবেই দিতে হবে। সেজন্য আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে এক হয়ে প্রস্তুতি নিতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এক হতে হবে,
যারা ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ছাত্র সমাজকে বিপদে ফেলেছে। প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না। আর এতদিন মিথ্যা অপবাদ দিয়ে যাদের মাথা খারাপ করেছিল, আজকে তারা তাদের ভুল বুঝতে পারছে। অনেকেই আদর্শচ্যুত হয়েছিল, কিন্তু এখন তারা অনেকেই বুঝতে পারছে। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নামতে হবে। সেদিন একটা সাংবাদিককে হত্যা করলো খুলনায়। ওয়াহিদুজ্জামান বুলু, একজন সিনিয়র সাংবাদিক, তার লাশ পাওয়া গেল রূপসা ব্রিজের কাছে। এই নিয়ে 10 জন সাংবাদিককে সে হত্যা করলো। কাজে আজকে ইউনূসের হাতে রক্ত, মুক্তিযোদ্ধাদের রক্ত, সাংবাদিক, পুলিশ, আনসার, ছাত্র জনতা, ওই যে আবু সাইদ, মুগ্ধ, এদেরকে তো হত্যা করিয়েছে ইউনূস নিজে। তার লাশ চাই, লাশ হলেই ক্ষমতায় যেতে পারবে। আর এই পরামর্শদাতা আবার লন্ডনে বসে তারেক জিয়া, সেই আবার পরামর্শ দেয় যে লাশ পড়লেই সরকার পড়ে যাবে। তা আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। যাদের উন্নয়নের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি, তাদের লাশ ফেলে তো আমি ক্ষমতায় থাকতে চাইনি। তবে আমি জানতাম না আমি কিভাবে বের হয়ে আসছি, কোথায় যাচ্ছি। কিন্তু আজকে হয়তো এটা আল্লাহরই একটা ইশারা, আছি বলে আপনাদের সাথে কথা বলতে পারছি, আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পাচ্ছি, আহত নিহতদের যতটুকু পারি সহযোগিতা করতে পারছি। তো আমি ধন্যবাদ জানাই গৌরীপুরের সকল নেতা কর্মীদের। আপনার দিনটা, আপনাদের ভিতরে আমি যে স্পিড দেখেছি, আপনাদের ভিতরে যে এখন আত্মমর্যাদা বোধ আছে, এটাই হচ্ছে আমাদের বড় সম্পদ। এবং ইনশাল্লাহ বাংলাদেশ আবার আমরা ফিরে পাবো। বাংলাদেশের আবার আমরা উন্নতি করব এবং 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে কথা বলেছিলাম, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। সেদিন আসবে। একটা দুঃসময় যাচ্ছে, সময়ের ব্যাপার মাত্র। আর বেশি খেলা খেলতে দেবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তার আদর্শ নিয়ে আমাদের পথ চলা। সেই পথ চলেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ আওয়ামী লীগই পারবে, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নতি করতে পারে, একমাত্র আওয়ামী লীগই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে, একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পারে। আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত। এটা আমি স্পষ্টভাবে বলতে পারি এবং সেটা আমরা বারবার প্রমাণ করেছি। ইনশাল্লাহ আবার আমরা ফিরে পাবো বাংলাদেশ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।